প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক ডিউ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এ মাসেই, আর কয়েকদিন পরেই। জাতীয় কবির জন্মবার্ষিকীতে আমাদের সবসময় সবার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। এবারও আমরা জাতীয় কবিকে স্মরণ করব এই আয়োজনের ভেতর দিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী ফাতেমাতুজ জোহরা। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনি সারা জীবন নজরুলের চর্চা করেছেন, নজরুলের গান গেয়েছেন, নজরুল অন্তপ্রাণ। আপনার সুযোগ ছিল আধুনিক গানে যাওয়ার, এমনকি আপনি অভিনয় জগতেও যেতে পারতেন, কিন্তু না গিয়ে আপনি নজরুলকে ভালোবেসে নজরুলের সঙ্গেই ছিলেন। কেন? নজরুলের গান শুরু করার সময়টা ছিল, এটা পরিবার থেকে হয়েছিল আর কি। এটার কাকু, আমার উস্তাদজি এবং আব্বা, এই দুজনই আমার এই মানে নেশাটা আমার ভিতরে ধরিয়ে দিয়েছিল। আচ্ছা। তারপরে আর সরতে দেননি। আর সরতে দেয়নি না সরতে পারেননি? সরতে দেননি, তখন আমি ছোট, অনেক ছোট। আচ্ছা। সরতে দেননি। তারপর তো আমি বড় হওয়ার পর আমি বুঝলাম যে আমার জায়গাটা কোথায়। তখন আমার ভালো লাগলো, এই তো শুরু হলো। কারণ ক্রমাগত এর মধ্যে, এই চর্চার মধ্যে থাকতে হতো। মানে একটা গান করতে গেলে একটা শব্দ অক্ষরের মানে খুঁজতে হচ্ছে, তার উচ্চারণ বুঝতে হচ্ছে। তো ওইটা কিন্তু বিশাল প্র্যাকটিস, যেখানে গিয়ে অন্যান্য হালকা ধরনের কোনো গান করার কোনো অনুমতি বাড়িতে ছিল না, মানে একেবারেই ছিল না, একেবারেই ছিল না বলতে গেলে। প্রথম নজরুলের কোন গানটি দিয়ে আপনার শুরু হয়েছিল? ওরে, সেটা তো ক্লাসিক্যাল বেস গান ছিল। ক্লাসিক্যাল শিখতে শিখতে নজরুলের গানকে শেখার ব্যাপারটা যখন আসলো, তখন প্রথম শিখলাম কোন গানটা, আজিয়ে কুসুমহার। সেই গানটা এখনো মনে আছে? সহি কেমনে আজিয়ে কুসুমহার, সহি কেমনে আজিয়ে কুসুমহার। খুব ভালো লাগলো। এখন নজরুলের মনে পড়ে আজটা করতে ইচ্ছা ভালো লাগে। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা। শুনেই শেষ করি। শুনতে চাও? মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে। অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি নজরুলের প্রতি আপনার যে প্রণতি এবং যে ভালোবাসা এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে, এবং আপনার গলাটিও এখনো যথেষ্ট সুন্দর। আমি চাই, আমরা সকলেই চাই যে আপনি যতদিন বাঁচবেন নজরুলের গানের সঙ্গে বাঁচুন এবং নজরুলকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। আমি চাই যে নজরুলকে নিয়ে কোনো তর্ক এইভাবে ওঠা ঠিক না। আর তিনি তো তিনি নিজেই এমন অনাবিষ্কৃত রয়ে গেছেন আজ পর্যন্ত, তাকে আমরা আবিষ্কার করতে পারিনি। যাকে পারিনি আবিষ্কার করতে, তাকে নিয়ে এত তর্ক না ওঠাই ভালো। এটা তো আমার কথাটা কোথাও খাটবে না, কিন্তু তবু আমি বললাম এই কথা। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক ডিউ সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব, এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব হাসান হাফিজ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি হাফিজ? ভালো আছি। ভালো আছেন। আপনি জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। নজরুল আজীবন একেবারে প্রান্তিক মানুষের জন্য কথা বলেছেন, এবং তিনি কখনো ভাবেননি যে এই কথা বলতে গিয়ে তার জেল হবে, জরিমানা হবে, তার কোনো ক্ষতি হবে। তিনি কিন্তু পেছনে ঝুঁকি নিয়েছেন সারাটা জীবন, এবং ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সমস্ত সময় তিনি সোচ্চার ছিলেন। ২০ বছরের সাহিত্য সাধনায় একজন মানুষ মনে হয় যে ২০ জনের লেখা একা লিখে গেছেন। বিস্ময়কর, বিস্ময়কর। মানে বিশ্ব সাহিত্য এবং বিশ্ব সংস্কৃতি মন্থন করে নজরুলের গান যদি আমরা দেখি, দেখবো যে কি সুরের বৈচিত্র্য, কথার বৈচিত্র্য, অনুবাদ করছেন, সাংবাদিকতা করছেন, সিনেমায় অভিনয় করছেন, অসাধারণ বেতারে কাজ করছেন, তাই না? এবং তার, আপনি একজন সাংবাদিক, আপনি নিশ্চয়ই দেখবেন যে তার যে সম্পাদকগুলো তিনি লিখেছেন সবই কবিতায় অন্য ধরনের, হ্যাঁ, একটু ব্যতিক্রমী, ধারালো, খুবই ধারালো এবং
নিরাপোষ এবং স্বাধীনতার স্বপ্ন কিন্তু এই প্রথম কবি দেখেছিলেন এবং সেটা নিজের জীবন দিয়েও তিনি লড়াইটা করে গেছেন। এবং বাংলাদেশ নামটাও তো তারই দেয়া, নমো নমো নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। এখন আপনি বলুন যে বাংলাদেশে এবং দেশের বাইরে যতটা নজরুল চর্চা হওয়া উচিত ততটা হচ্ছে কিনা? সেটা খুবই দুঃখজনক। এখন আমরা চট করে একটা রাস্তার নাম করে ফেলি কাজী নজরুল ইসলাম, কিন্তু প্রকৃত চর্চাটা করি না, নজরুলকে পড়ি না। নজরুল রচনা বলেও আপনি জানেন যে কত যুদ্ধ করে শেষ পর্যন্ত বাংলা একাডেমি করেছে, কিন্তু সেটা কিন্তু সবার কাছে কি পৌঁছাচ্ছে তো না। নজরুল চর্চাকে যদি আমরা ব্যাপকতর করতে চাই, প্রকৃত নজরুল চর্চা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সেটা হলো তো সবাইকে ভালোবাসতে হবে নজরুলকে, এটা তো সরকার চাপিয়ে দিলে হবে না, এটা আর রাজনৈতিক দলগুলোকে সচেতন, সব কিছুর মূলে তো রাজনীতি। তাদের আপনি দেখবেন যে ম্যানিফেস্টোর মধ্যে নজরুলের কথা থাকে না, অথচ নজরুল কিন্তু সাম্যের কথা বলে গেছেন বহু আগে এবং নিজের জীবন দিয়ে সেগুলি প্রমাণ করে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন, তাই না? সব কিছুই আছে নজরুলের মধ্যে। একটা পূর্ণাঙ্গ নজরুলকে আমাদের তুলে ধরার জন্য আমাদের অভিভাবকদের দরকার হবে, আমাদের উত্তর প্রজন্মের কাছে সেটা সঞ্চালিত করে দেওয়া, বোধটা তৈরি করে দেওয়া, যেহেতু আমাদের জাতীয় কবি, কিন্তু আমরা আনফর্চুনেটলি সেটা করতে পারছি না। আপনি অনেক দেশে দেখবেন যে সেই দেশে জাতীয় কবি যে থাকে, জাতীয় জনক থাকে, প্রত্যেকের বাণী কিন্তু খবরের কাগজে ইয়েতে থাকে, আমরা সেইভাবে করছি না। কিন্তু আমরা আমাদের উত্তর প্রজন্মকে সেইভাবে দীক্ষিত করছি না। চর্চাটা আরো ব্যাপকভাবে করা দরকার, আরো মানে পাঠ্যসূচিতে আরো বেশি করা দরকার এবং গবেষণাগুলিও আরো বেশি করা দরকার। নজরুল কিন্তু এখনো আবিষ্কারের বাকি আছে, পুনরাবিষ্কারের বাকি আছে, মূল্যায়নের বাকি আছে এবং বিশ্ব দরবারে মানে শুধু ইংরেজি নয়, অন্যান্য প্রধান প্রধান ভাষায় নজরুলের অনুবাদ হওয়াটা দরকার। কিছুটা হয়েছে, কিন্তু সেটা মোটেই সন্তোষজনক না এখনো পর্যন্ত। এগুলির দিকে নজর দিলে তাহলে আমরা পূর্ণাঙ্গ নজরুলের তো কোনো লাভ হবে না, আমাদেরই লাভ হবে। তো দুর্দান্ত বললেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। একজন কবি হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আপনার এই চাওয়া পূর্ণ হোক সেটা প্রার্থনা করি। ভালো থাকবেন। ধন্যবাদ এটিএনের দর্শকদেরকে। সুধী দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক ডিউ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, দেশের বিশিষ্ট কবি, লেখক এবং অপরাজয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? ভালো আছেন। আপনি জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। তো আজকে 125 বছর সময় দাঁড়িয়ে আপনি একজন নারী নেত্রী হিসাবে আপনি কি বলবেন যে নজরুল যে ভাবনা দিয়েছিলেন আমাদের, তার কিছুটা কি সমাজে প্রতিষ্ঠা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই পর্বটা আমি বিশ্বাস করি আমরা উৎসর্গ করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীতে। নজরুলের জন্মজয়ন্তীতে আমরা এসে একটা অনুষ্ঠান করব, অথবা রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান করব, অথবা মিডিয়াগুলো, সংগঠনগুলো অনুষ্ঠান করব, এটা আসলে আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা জীবনের জন্য দরকার আছে, উৎসব দরকার আছে, মানে পার্বণ দরকার আছে। এগুলো আমাদের ভালো লাগার জন্য, স্মরণ করার জন্য, আনন্দ করার জন্য দরকার আছে। নজরুলের যে চিন্তা, চেতনা, ভাবনা, তার যে রেখে যাওয়া সম্পত্তি বলতে আমি বলবো দ্য রিসোর্সেস, সঙ্গীত এবং সাহিত্য, তার লেখা, সেটাকে কতটুকু আমরা আসলে আবিষ্কার করতে পেরেছি, সেটাকে আমাদের মেধা এবং মনন গঠনে কতটুকু আমরা কাজে লাগাতে পেরেছি, এবং জাতীয়ভাবে আমাদের বাঙালির সংস্কৃতিতে, সাহিত্যে, সঙ্গীতে আমরা এটা কতটা চর্চা করছি। আর যেহেতু আপনি জানেন যে আমি সবচেয়ে বাংলাদেশের সুবিধা বঞ্চিত, মোস্ট ভালনারেবল, মোস্ট মার্জিনালাইজড গ্রুপকে নিয়ে কাজ করি, তাদের আসলে মেধা মনন তৈরি করা কঠিন কাজ। কেননা তাদেরকে যদি আমরা সুস্থভাবে বেড়ে না তুলতে পারি, তাহলে তারা যে কোনোভাবেই বেড়ে উঠবে এবং সবসময় একটা নেগেটিভ ন্যারেটিভস নিয়ে কিন্তু তারা সমাজে প্রতিষ্ঠিত হবে। তখন সমাজ সংস্কারকরা বলবেন যে আসলে এই গোষ্ঠীকে আমরা আর ভালো কিছু দিতে পারি নাই, অথবা তাদেরকে শিক্ষিত, দক্ষ, সাংস্কৃতিক মনা, উৎপাদনক্ষম নাগরিক হিসাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি। তো সেই জায়গায় আমরা যেটা করি, যেটা আমি আজকেও নিবেদন করব, যে আমাদের সকল শিশুদের, আমরা তো 1 বছরের শিশুদের নিয়ে কাজ করি, একদম 35 বছরের যুবতী যারা আছেন, আর যারা দুস্থ মা, মনে করেন যে যাদের স্বামী নাই, পরিত্যক্তা, অথবা ডিভোর্স হয়ে গেছে, অথবা অনেক বয়স্ক কেউ তাকে দেখার নাই,
তো আমি বলবো সর্বস্তরে সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষদেরকে নিয়ে আমাদের কাজ, তাদের যেন জীবন মান উন্নত হয় এবং সমাজের মূল স্রোতধারায় তারা যেন কিছু করে খেতে পারে এবং জীবনকে মূল্যবান মনে করে যে আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের জনগণ, নাগরিক, এবং আমি এখানে সব অধিকার আদায় করে নিতে পারবো, সব অধিকারগুলোকে চর্চা করতে পারবো। এই বোধটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নজরুল, আমাদের কাজী নজরুল ইসলামের যত কবিতা আছে, বলে না যেটা মম উন্নত মম শির, এটাকে আসলে পুরো জাতির শিরকে উন্নত করার একটা জায়গা তৈরি করেছেন আমাদের সমগ্র জাতির যারা নাগরিক, তারা যদি এটা বোঝেন। আর শিশু বয়স থেকে যতগুলো কবিতা উনি লিখেছেন, ভোর হলো দোর হলো খুকুমনি ওঠরে, আজকের হ্যাঁ ওইটাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। তো এখন আমরা যখন বিশেষ করে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি, তখন এই কবিতাটা আমাদেরকে কিন্তু সবসময় মনে হয়, যখন আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, নারী এবং পুরুষ অথবা ছেলে মেয়ে তারা সমান যোগ্যতা নিয়ে, সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তারপরে কিন্তু সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে যখন তারা সোশ্যালাইজড হয়ে যায়, তখন একটু ছেলে মেয়ে আলাদা হয়ে যায় এবং বিভিন্নভাবে তাদেরকে ট্রিট করা হয়। তো সে জায়গায় আমার মনে হয় আমরা যারা কাজ করি, তখন কিন্তু সবসময় আমরা বলি যে যখন নারী পুরুষের বা ছেলে মেয়েদের সমতার কথা বলি, তখন মেয়েদেরকে একটু অগ্রাধিকার দিতে হবে, কেননা মেয়ে এবং নারীরা এখনও পিছিয়ে পড়ে আছে। তাদেরকে আর একটু অগ্রাধিকার দিলে আমাদের যে শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সর্বকালে, বেগম রোকেয়াও কিন্তু বলে গেছেন যে সমাজের যদি দুটো চাকা হয়, যদি ট্রেনের দুটো চাকা হয়, একটা চাকা যদি কাজ না করে, একটা চাকা দিয়ে ট্রেন তো চলতে পারবে না। তো সেই জায়গায় আমরা বলি যে মেয়েদেরকে একটু অগ্রাধিকার দিয়ে তাদের সম্মানজনক অবস্থান দিলে, তাদের যে চর্চা এবং তাদের যে পোটেনশিয়ালিটিস আছে, প্রতিভা আছে, সেটা বিকশিত হবার সুযোগ করে দিলে সমাজে নারী পুরুষের যে সমতার কথা আমরা চিন্তা করি, সেটা আমরা করতে পারবো। আর সরকারের দিক থেকে যেটা সবসময় বলা হয় যে নারীকে আসলে ক্ষমতায়নের জন্য আমরা অনেক কাজ করছি, সেটা শুধু অর্থনৈতিকভাবে কাজ করলে চলবে না। নারীকে আসলে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে সেই মুক্তি দিতে হবে, সেই স্বাধীনতা দিতে হবে, সেই সুযোগ এবং অধিকারগুলো দিতে হবে, তাহলেই কিন্তু অর্থনৈতিক মুক্তিটাকে কাজে লাগাতে আমরা পারবো। অসাধারণ, অসাধারণ আপনি বললেন। আপনি সবসময় শেষে, আপনার বক্তব্য শেষে আপনি আপনার স্বপ্নের কথা বলেন। আমি স্বপ্নের কথা বলতে যে আসলে কতগুলো কথা ভেবে বসে থাকি। যেমন আপনি যখন বলছেন, তখন আমার মনে হচ্ছে আমি নজরুলের কথা বলছি, পাশাপাশি আমার মনে হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে আমরা যখন শিক্ষা, আমাদের কারিকুলাম আছে বা সিলেবাস আছে, সেখানে আমরা কতটা রিচ বা কতটা আমরা সমৃদ্ধ হয়েছি। কিছুদিন আগে আমি নিশ্চয়ই জানি, আপনারাও হয়তো দেখেছেন, যে পেপারে একটা আর্টিকেল আসছে, যে আর্টিকেলটা এখন তো বলা বলি হচ্ছে যে আমাদের কারিকুলামটা কেমন হয়েছে, এটা আবার রিভিউ করা হচ্ছে। তো সেখানে পরিষ্কার বলা আছে ক্লাস 3 এবং 4 এর বাচ্চাদের উপরে একটা গবেষণা করা হয়। সেই গবেষণায় দেখা যায় যে ক্লাস 3-তে মাত্র 16% শিশু ফ্লুয়েন্টলি পড়তে পারছে, রিডিং পড়তে পারছে, আর ক্লাস 4-এ 34% পড়তে পারছে, যেটা আমাদের জাতির জন্য লজ্জাকর। কেননা যে কোনো দেশে তার মাতৃভাষায় যদি প্রাইমারি স্কুলে তারা মিনিমাম 45% ফ্লুয়েন্টলি পড়তে পারে, লিখতে পারে, বলতে পারে, বুঝতে পারে, এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। আর ম্যাক্সিমাম হতে হবে 60%, 60%। তো সে জায়গায় আমার মনে হয় যে আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, শিক্ষা মিনিস্ট্রির সাথে যারা আছেন বা যারা টেক্সট বুক বোর্ডের সাথে আছেন, সে জায়গায় আপনাদেরকে আসলে অনেকখানি ভূমিকা রাখতে হবে এবং বিষয়গুলো চিন্তা করতে হবে। কেননা আমাদের প্রজন্মকে যদি আমরা আমাদের ভবিষ্যতের প্রজন্ম হিসাবে দেখতে চাই এবং আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটালাইজড বাংলাদেশের, সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক করে তুলতে চাই, তাহলে কিন্তু এখনই সময়টা ছিল গতকাল, আমরা সময় আর পার করতে চাই না, নষ্ট করতে চাই না, যাতে করে তাদেরকে সমৃদ্ধ করে তুলতে পারি, যাতে তারা শিল্প, সাহিত্য এবং কবিতায় সব কিছু মেধা মননে যেন তারা বাঙালি হয়ে বেড়ে ওঠে এবং আমাদের যে মাতৃভাষা, সেটাতে যেন 100% তারা আসলে অর্জন করতে পারে। তো সে জায়গায় আমার একটাই স্বপ্ন, এগুলো দেখার জন্য আমরা যারা ছোট ছোট করে কথা বলি, আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় কথা বলি, সেটা না করে সামগ্রিকভাবে যদি শিশুদের জন্য একটা মন্ত্রণালয় করা হয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে যে বাংলাদেশের শিশুদের, আগামী প্রজন্মকে আসলে
সুস্থ ধারায় বেঁচে তোলার জন্য তারা কাজ করতে পারবে এবং সেই স্বপ্নটা বাস্তবায়ন হোক, এটা আমি চাই। অসাধারণ আপনি বললেন আজকে নজরুল সম্পর্কে এবং নজরুলের সঙ্গে আমাদের যে সামাজিক বাস্তবতা সেটা মিলিয়ে আপনি চমৎকার বললেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক ডি নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাবেন। দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক ডি নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা শুরু করেছিলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীর কথা দিয়ে, তাকে দিয়েই শেষ করব। তিনি দিন দিন প্রাসঙ্গিক হয়ে উঠছেন। আমাদের অধিকার অর্জনের সমস্ত জায়গায় আমরা তাকে খুঁজে পাই এবং আমাদের নারী স্বাধীনতা, নারী অধিকার আন্দোলনের তিনি সবচেয়ে বড় প্রবক্তা। তার সেই বিখ্যাত লাইন দিয়েই শেষ করি, সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীর জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।